বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা আমাদের সাথে রয়েছেন আজকে একটি ব্যতিক্রমধর্মী আয়োজনে গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন্স 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানে। আপনারা জানেন, বাংলাদেশের অর্ধশত বর্ষ পালন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের টেকসই সবুজ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড, নতুন উদ্যোগ বা উদ্যোক্তা তৈরির সৃষ্টি ও সম্প্রসারণে ভূমিকা রাখতে এবং টেকসই লক্ষ্যমাত্রা অর্জন, ডেল্টা প্ল্যান 2100 এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং কার্বন নিঃসরণ এই ভূমিকা রাখার প্রত্যয়ে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন করেছে একটি অনন্য প্রতিযোগিতা, গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন 2021। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সবুজ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রচারে অংশ হিসেবে সবুজ অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক উদ্যোগ এবং ধারণা সৃষ্টি। এই ধারণা সৃষ্টি, নীতি নির্ধারক এবং আর্থিক সংস্থাগুলির সহযোগিতা আকর্ষণ করতে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদেরকে সহায়তা করার উদ্দেশ্যে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জের সংসদীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব সাবের হোসেন চৌধুরী এমপি। আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য গ্রিন টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব সাবের হোসেন চৌধুরী এমপিকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমাদের রয়েছেন এই বাংলাদেশের সবুজ আন্দোলনের এবং সবুজ বিপ্লবের যারা পুরোধার হিসেবে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের অনেকেই আমাদের সাথে রয়েছেন। গ্রিন গভর্নর হিসেবে যিনি অলরেডি সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন, আমাদের সকলের সম্মানিত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব ডক্টর আতিউর রহমান। আমাদের সাথে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এবং গ্রামীণ ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM সাইফুল মজিদ। আমাদের সাথে অতিথি হিসেবে আরো আছেন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক বিআর চেয়ারম্যান এবং গ্রিন টেক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা। আমাদের সাথে রয়েছেন জনাব মিস্টার ফজলুল হক, ফর্মার প্রেসিডেন্ট BKMEA এবং বাংলাদেশের গ্রিন ফ্যাক্টরির অন্যতম ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি প্লাটিনাম ফ্যাক্টরি প্লান ফ্যাশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিস্টার ফজলুল হক। আমাদের সাথে রয়েছেন CIZ এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব আল মুদাব্বিবিন আনাম। রয়েছেন বাংলাদেশ গ্রিন ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক সম্মানিত CEO জনাব SM ফরমানুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে জনাব সিদ্দিক জুবায়ের, সাবেক সদস্য এবং অ্যাডিশনাল সেক্রেটারি বাংলাদেশ সরকার, মেম্বার সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি SREDA। আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিস্টার শান্তনু গুপ্তা, হেড রিজিওনাল হেড মার্কেটিং ডেভেলপমেন্ট US GBCI গ্রিন বিল্ডিং US গ্রিন বিল্ডিং কাউন্সিল GBCI। আমাদের সাথে আরো রয়েছেন Mr. Paul L. Paget from USA, founder Planetary Heroes and Green Tech Ambassador from USA. আমাদের সাথে থাকার কথা রয়েছেন জনাব সাইদ আশিক রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার RTV। সম্মানিত সুধী, এছাড়াও আমাদের সাথে আরো অনেকেই সংযুক্ত রয়েছেন জুম প্ল্যাটফর্মে। আমরা সবাইকে মূলত সময় স্বল্পতার কারণে পরিচয় করে দিতে পারছি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব জাতীয় সঙ্গীত প্রচারের মাধ্যমে। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত প্রচারিত হচ্ছে। আমি অনুগ্রহপূর্বক সকল সম্মানিত সদস্যদেরকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মাননা প্রদর্শন করার জন্য অনুরোধ করছি।
সম্মানিত উপস্থিতি, আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো। এ পর্যায়ে জাতির পিতা জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি থিম সং। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে। তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটি ছোট ভিডিও ক্লিপ দেখব। সত্যিকার অর্থে আমরা যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের আয়োজন, সেটি হচ্ছে আমাদের টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করার ক্ষেত্রে কিভাবে আমরা ভূমিকা পালন করতে পারি, এই বিষয়টি নিয়ে ছোট্ট ভিডিও ক্লিপ। আমরা এরপরই আবার আলোচনা ফিরে আসছি। Welcome everyone. We're here to discuss a crucial and urgent agenda that will have profound implications on our company, but also far beyond the four walls of this boardroom. It's time to talk about the Sustainable Development Goals, or SDGs, and what they mean for business. The SDGs were agreed upon by world leaders in 2015. These 17 goals are a universal framework aiming to tackle our most pressing social, economic and environmental challenges on the road to 2030. These are big goals, and they aren't just goals for the developing world. Every country has work to do. They'll transform the world we live in for the better. But what role is there for us as a business? Isn't this just something for governments to deal with? Quite the opposite. The truth is that these goals can't be achieved without business. Businesses like ours are the driving force, an essential part of the process. But it goes further than that. As much as the SDGs need business, long-term business success hinges on the goals being realised. Let's look at the SDGs from four key angles. Environmental and social challenges are limiting growth and costing us greatly. The SDGs can reverse these trends. Let's act early and manage our long-term risk, stay ahead of policy developments and protect our competitive position. Doing nothing will be a costly option. Business solutions that align with the goals stand to open up at least $12 trillion per year by 2030. We'll also create new jobs and better support the communities we operate in, helping us build trust with our governments, shareholders and customers. Better information equals better decision making. Disclosing sustainability risks and impacts and pricing them appropriately is where the market is headed. Finally, achieving the SDGs is beyond the reach of any one company. We must work together.
So integrating the SDGs into everything we do will help our organization become more competitive, more resilient, and ultimately more successful. Together, we can turn these goals into business action, resulting in a more prosperous world for everyone. It's time to take action. Let's be part of the solution. ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের ওয়েলকাম স্পিচ এবং আমাদের প্রোগ্রাম জার্নি ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করার জন্য, আমাদের পুরো প্রোগ্রামটা উপরে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য দেওয়ার জন্য আমাদের গ্রিন আইবি চ্যাম্পিয়ন্স 2021 এর সম্মানিত হোস্ট জনাব প্রফেসর ডক্টর শাহ আহসান হাবিব, প্রফেসর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এবং সম্মানিত সদস্য গ্রিন টেক ফাউন্ডেশন, আমি তাকে অনুরোধ করছি আজকে এই বিষয়ের উপরে ভূমিকা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এবং প্রোগ্রাম জার্নিটাকে ব্যাখ্যা করার জন্য। গ্রিন সাস্টেইনেবল বিজনেসেস এবং তার সংক্রান্ত যে ধারণা, যেগুলোকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে লিঙ্ক করতে পারি, সে সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে পলিসি মেকারদের দৃষ্টি সীমানায় আনা, যাতে সেগুলোকে স্কেল আপ করা যায়, বড় করে দেশের স্বার্থে সেগুলোকে সামনে নিয়ে আসা যায়। সেটাই হলো আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এই যে আমাদের যে প্রজেক্টগুলোর কথা বলছি, আমরা যে ধারণাগুলোর কথা বলছি, আমরা যে বিজনেসের কথা বলছি, এগুলোকে 3টি পর্যায়ে ভাবা যেতে পারে। আমরা 3টি পর্যায়ে ভেবেছি। প্রথমত একটা স্টার্টিং ফেজ হতে পারে, মানে এটা একটা ধারণাগত পর্যায়ে আছে, স্টার্ট আপ পর্যায়ে আছে, যেটা এখনো শুরু হয়নি, বাট ধারণাটা এমন যেটা ইমপ্লিমেন্ট করা সম্ভব, সেটা হতে পারে প্রথমত। দ্বিতীয়ত অ্যাডপশন ফেজে থাকতে পারে, অর্থাৎ এটা একটা অলরেডি ইমপ্লিমেন্টেশন ফেজে আছে, এটাকে স্মল এবং মাইক্রো এন্টারপ্রাইজের একটা অংশ হিসেবে এটি কাজ করা শুরু করেছে, যেটা হয়তো এখনো কম্প্রিহেন্সিভলি রিয়ালাইজড হয়নি, বাট অলরেডি ইমপ্লিমেন্টেশন ফেজে আছে, এটাকে অ্যাডপশন ফেজ বলছি আমরা। আর একটা হতে পারে অলরেডি এই ধরনের কোনো বিজনেস প্রতিষ্ঠান, বিজনেস কার্যক্রম চলছে, কিন্তু সেটা স্কেল আপের সুযোগ আছে, আমরা দেশব্যাপী রেপ্লিকেট করতে পারি, ছড়িয়ে দিতে পারি। তো 3টি পর্যায়ে আমরা এই যে বিজনেসগুলো, যে ধারণাগুলো আছে, সেগুলোকে আমরা এই প্রতিযোগিতার আওতায় নিয়ে আসতে পারি। কারা এলিজেবল, কাদের কথা বলছি আমরা, কারা এই প্রতিযোগিতার জন্য এলিজেবল হচ্ছেন? প্রথমত উনি ইন্ডিভিজুয়াল হতে পারেন, দ্বিতীয়ত কোনো গ্রুপ হতে পারে, গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, দেন কোনো অর্গানাইজেশন হতে পারে। এটা সেই ধরনের ধারণা, সেই ধরনের বিজনেস যাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে লিঙ্ক করতে পারি, গ্রিন গ্রোথের সাথে লিঙ্ক করতে পারি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে লিঙ্ক করতে পারি। সে সমস্ত আইডিয়া, সে সমস্ত অ্যাক্টিভিটি, সে সমস্ত বিজনেস যেগুলো মূলত লোকাল, স্থানীয় পর্যায়ের সম্পদ বা রিসোর্সেস ব্যবহার করে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, যেগুলো নিম্ন আয়ের মানুষের আয়ের উৎস হিসেবে কাজ করছে বা করার সম্ভাবনা আছে, যেগুলো পরিবেশের জন্য উপকারী বা কমপক্ষে পরিবেশের জন্য ক্ষতিকর নয়, সে ধরনের ধারণা, সে ধরনের বিজনেসকে আমরা খুঁজে নেয়ার চেষ্টা করব। নাও ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া কি? আমাদের 5টা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আমরা আইডেন্টিফাই করেছি। প্রথমত, এটা অবশ্যই পরিবেশের জন্য উপকারী হতে হবে বা কমপক্ষে পরিবেশের জন্য ক্ষতিকর হবে না, প্রথমত। দ্বিতীয়ত, এটা বিজনেস হতে হবে, এটাকে ফাইন্যান্সিয়ালি আর ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে, এটা নিজে দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকতে হবে। এখানে যারা নিম্ন আয়ের মানুষ, তারা কোনো না কোনো ভাবে সম্পর্কিত হবেন। ওনারা আইদার ইনপুট পর্যায়ে, যারা র ম্যাটেরিয়াল সাপ্লাইয়ার পর্যায়ে বা ইনপুট পর্যায়ে থাকতে পারেন, প্রোডাকশন পর্যায়ে থাকতে পারেন, অথবা কনজাম্পশন পর্যায়ে, কোনো না কোনো পর্যায়ে তাদের ইনভলভমেন্ট থাকতে হবে, যেটাকে আমরা বলছি ইনক্লুসিভ। দেন মাস্ট বি অ্যাপ্লাইড। আমরা ধারণা করছি কিন্তু সেটা অ্যাপ্লাইড না, অ্যাপ্লাই করা সম্ভব না, সেটা আমাদের প্রতিযোগিতার অংশ হবে না। সো তাকে অ্যাপ্লাইড হতে হবে, রেপ্লিকেবল হতে হবে, এটা স্কেল আপ করা যায়, একটা জায়গায় আছে আরেকটা জায়গায় আমরা রেপ্লিকেট করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া হলো এখানে লোকাল রিসোর্সেস ব্যবহার করা হয়েছে কিনা, লোকাল মানুষকে, স্থানীয় পর্যায়ের মানুষকে ব্যবহার করা হয়েছে কিনা, ট্রেডিশনাল জিনিসকে টেনে আনা হলে সেটা আমাদের জন্য আরো বেশি গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করছি। দ্যাট ইজ আওয়ার ইভেন্ট স্কেডিউল। আর আজকে এই লঞ্চিং এর পর থেকে অ্যাপ্লিকেশন ওপেন,
যেটা অক্টোবরের 30 তারিখ পর্যন্ত চলবে। আমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, বাট আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কেউ যদি শুধুমাত্র তার ফোন নম্বর বা ইমেইল বা কোনো না কোনো ভাবে আমাদেরকে জানিয়ে দেন তার এই ধরনের একটি ধারণা আছে যে কোনো পর্যায়ে, একেবারে ফর্মাল আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে জরুরি না। আমরা তার সাথে যোগাযোগ করে সেই সংক্রান্ত তথ্য নিয়ে নেব এবং তাকে আমরা আমাদের প্রতিযোগিতার আওতায় অন্তর্ভুক্ত করব। এটাকে সহজ করার জন্যই আমরা এই ধরনের একটি অ্যাপ্লিকেশন প্রসেস রেখেছি। দ্বিতীয়ত, প্রাইমারি সিলেকশন রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং গ্রোমিং রাউন্ড, এই তিনটাকে আমরা কোয়ালিফাইং রাউন্ড বলছি। আমরা শর্ট লিস্ট করব, সেখান থেকে আমাদের যারা প্যানেল জাজ আছেন তাদের সম্মতিক্রমে তাদের মতামত অনুসারে শর্ট লিস্টেড করব, আমরা তাদেরকে গ্রুমিং করব এবং সেইভাবে ফাইনাল রাউন্ডের জন্য আমরা তাদেরকে তৈরি করব। ফাইনাল রাউন্ডের যে ইভেন্টগুলো হবে, যে প্রেজেন্টেশনগুলো হবে আমাদের প্যানেল জাজদের সামনে, সেটা আমরা আরটিভির মাধ্যমে সরাসরি আরটিভির সহযোগিতায় আমরা চাইবো সাধারণ সব মানুষের কাছে, দেশের জনগণের কাছে সেটা পৌঁছে দিতে। সেটা এটাই হলো আমাদের আসলে এই যে প্রতিযোগিতার ধারণা বা এটি আমাদের মূল পরিকল্পনা। আমরা আশা করছি আপনাদের দিক নির্দেশনায় এবং সহযোগিতায় আমরা দেশের এই অসাধারণ মানুষগুলোকে, তাদের ধারণাগুলোকে, যা সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং সাধারণ মানুষের আয়ের উৎস তৈরি করতে পারে, তা আপনাদের সামনে সময় মতো উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর হাসান হাবিব। আশা করি আপনার এই সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের আজকে যারা উপস্থিতি তারা এই প্রোগ্রাম সম্পর্কে একটি সুন্দর ধারণা পেলেন এবং এর মাধ্যমে আমরা আমাদের আলোচনার আমি এই পর্যায়ে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স ডিভিশনের সম্মানিত মহাব্যবস্থাপক জনাব খন্দকার মোর্শেদ মিল্লাত। আমি এই পর্যায়ে জনাব খন্দকার মোর্শেদ মিল্লাতকে আমাদের আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। একটা জিনিস বলতে চাচ্ছি, আমি খুব ফরচুনেট এবং আই ফিল অনার্ড যে বাংলাদেশ ব্যাংক সিন্স 2009 সাল থেকে এই গ্রিন ব্যাংকিং, গ্রিন ফাইন্যান্সিং, সাস্টেনেবল এইসব জায়গাতে খুব অনেক বেশি প্যাশনেট এবং অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক গ্লোবের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক পায়োনিয়ারিং করছে। তো এখানে লক্ষণীয় যে আমরা যে জিনিসগুলো দোজ উইল বি পার্টিসিপেটিং কম্পিটিং দিস কম্পিটিশন, সেইখানে আমি বলবো যে দোজ উইল বি দ্য পার্টিসিপেন্ট, তারা যদি অনুগ্রহ করে এই যে বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে পলিসিগুলো, যে রেগুলেশনস গুলো, যে গাইডলাইন্স গুলো ইস্যু করা হয়েছে সেগুলো যদি একটু দেখেন, তারপরে হচ্ছে আমাদের শেডার যে রেগুলেশনস গুলো সেগুলো যদি একটু দেখেন, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো সেগুলো যদি দেখেন, তারপরে আমাদের রিসেন্টলি 20 সালের 28শে জুলাই গ্রিন গাইডেন্স নোট এইটা যদি দেখেন, এবং একই সাথে আমি বলবো যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে রিফাইন্যান্স স্কিম গুলো ফর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গ্রিন প্রোডাক্টস প্রজেক্টস ইনিশিয়েটিভ, সেখানে আমরা যদি দেখি যে 400 কোটি টাকার 4 বিলিয়নের গ্রিন ফাইন্যান্স স্কিম ফর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি গ্রিন প্রোডাক্টস প্রজেক্টস ইনিশিয়েটিভস এবং গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড যেটা $200 মিলিয়ন এবং 200 মিলিয়ন ইউরো for the all sector export oriented industries for the exporters to import green machineries, সেই সমস্ত জায়গাগুলো যে গ্রিন কন্ট্রিবিউশন গুলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে এবং এন্টারপ্রেনিয়ররা সেখানে সেই সুবিধাটা পাচ্ছেন লিস্ট কস্ট ফান্ডিং এর আওতায়। এই জিনিসগুলো যদি পার্টিসিপেন্টসরা দেখেন এবং পড়াশোনা করেন দেখেন, তাহলে আমি মনে করি তারা যে এই কম্পিটিটিভ অ্যাটিটিউড নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, that would be an ample opportunity for them to contribute to what it demands, যেটা এখানে এই ইভেন্টে ডিমান্ড করা হচ্ছে। যে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক সব সময় এটার সাথে থাকবে, এই জিনিসগুলোকে অ্যাপ্রিশিয়েট করবে, এনকারেজ করবে, এবং আমি মনে করি পার্সোনালি আই এম রিয়েলি প্রাউড অফ অ্যান্ড টু বি ব্লেসড উইথ টু বি ইন টাচ উইথ অল সর্টস অফ কানেক্টিভিটিস ইন দিস ইভেন্ট। আমি আমাকে কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোর্শেদ মিল্লাত। আমরা খুবই আনন্দিত যে আপনি ব্যক্তিগতভাবে এবং আমাদের
বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে, সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনারা আমাদের উদ্যোগের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং আমাদের বিশ্বাস যে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের বাংলাদেশ ব্যাংকের এই সহযোগিতা এই উদ্যোগকে আরো বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সাবেক চেয়ারম্যান এবং অনেক সংস্থার সাথে যিনি জড়িত, ভলেন্টারি ওয়ার্ক যিনি করে থাকেন এবং পরিবেশ নিয়ে অনেক লেখালেখি যিনি করেন, আমাদের গ্রিনটেক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনাকে অনুরোধ করছি আজকে এই বিষয়ে কিছু বলার জন্য। আমি প্রথমেই এই উদ্যোগকে, এই প্রতিযোগিতার এই প্রয়াসকে অভিবাদন জানাই এবং এর সার্বিক সাফল্য কামনা করি। কেননা আমি মনে করি এই উদ্যোগটি নিজেই একটি গ্রিন এবং একটি অত্যন্ত গঠনমূলক সৃজনশীল একটি উদ্যোগ। আমরা আশা করি যে এর মাধ্যমে একটা প্রতিযোগিতা, একটা সচেতনতা, একটা উপলব্ধির স্তর তৈরি হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সেই 2009 সাল থেকেই আমরা জানি অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব হতে হবে যে কোনো উদ্যোগ, যে কোনো চেতনা, যে কোনো কাজ। কারণ যে সাম্প্রতিক কালে যে করোনা চলছে, সেই করোনার কিন্তু মূল থিম, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য কিন্তু পরিবেশ থেকে আমাদের বিচ্ছিন্ন হওয়া, পরিবেশ অবান্ধব কার্যক্রম চালানো এবং প্রকৃতি, জীবন বৈচিত্র্য সবকিছুর প্রতি আমাদের দীর্ঘদিনের বিতৃষ্ণা বা উপেক্ষা, সেটারই কিন্তু এই করোনার আসার আক্রমণের এটা অন্যতম উপলক্ষ বা উদ্দেশ্য। সেই কারণে নম চমস্কি, তিনি প্রখ্যাত ভাষাবিদ এবং আমেরিকান দার্শনিক, তিনি বলেছেন যে এখন যে করোনা চলছে, মহামারী চলছে, এর পরের ধাপ হচ্ছে প্রকৃতির বিরূপতা বা প্রকৃতির যে ধ্বংসকারী বা প্রকৃতির প্রতি আমাদের যে বিরূপ আচরণ, তার থেকে উদ্ধারিত যে বিপদ অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, সেটি হবে পরবর্তী আক্রমণের লক্ষ্য বস্তু বা সেটি আমাদেরকে মোকাবেলা করতে হবে। অর্থাৎ আমাদের নেক্সট শত্রু বা নেক্সট যে চ্যালেঞ্জ, সেটি কিন্তু আসলে প্রকৃতির প্রতি আমাদের অসহিষ্ণুতা, প্রকৃতির প্রতি যে সেই প্রকৃতিকেই যদি আমরা আনতে চাই, বুঝতে চাই, সম্মান জানাতে চাই, তাহলেই অবশ্যই পরিবেশ বান্ধব এবং এখানে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের বিশেষ প্রয়োজন হবে। কেননা আমরা এসডিজির কথা বলছি, সেই এসডিজির কিন্তু মূল বাণী হচ্ছে কাউকে পিছনে ফেলে রাখা যাবে না, তা সকলকে সম্পৃক্ত করতে হবে। সকল পর্যায়ে মননে, চিন্তা ভাবনায়, প্রয়োগে সব জায়গায় অন্তর্ভুক্তিমূলক হতে হবে। আমরা চিটাগাং স্টক এক্সচেঞ্জে যে ইসলামী শরিয়া যে একটা ইন্ডেক্স তৈরি করেছি, সেখানে কিন্তু আমরা এই 4টে সত্যই দেওয়া আছে যে এটা কোনো প্রকার স্বাস্থ্য হানিকর কোনো জিনিস করবে না এই কোম্পানি সবসময় একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কাজ করবে এবং এই কোম্পানি এরকম ইত্যাদি, সেইটাকেই আমরা কিন্তু এনেছি ওই বিশেষ একটা ইন্ডেক্সের ভিতরে এনেছি। তাই এখানেও তাই আমি মনে করি আমাদের দুইটা চেম্বারেরও, দুইটা স্টক এক্সচেঞ্জেরও এই গ্রিন রিলেটেড ইন্ডাস্ট্রিকেই একটা ইন্ডেক্সের মধ্যে আনার একটা চেষ্টা করা উচিত। এবং আমি সবশেষে এটা বলতে চাই যে এই করোনার থেকে বা এটার থেকে আমরা কিন্তু এটাও বুঝতে পারছি যে আমরা অতিমাত্রায় বৈজ্ঞানিক, রাসায়নিক পরীক্ষা, উদ্ভূত ওষুধপত্র ব্যবহার করতে করতে আমরা প্রকৃতির থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছি। সুতরাং এই চেতনাও আসতে হবে এই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে। আমি মনে করি এখানে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো বলা আছে তার ভিতরে এটাও একটু থাকুক, সেটা হচ্ছে যে চিকিৎসা বা স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আমরা কতটা প্রকৃতি নির্ভর, প্রকৃতির উপরে আমাদের যে হার্বাল যে ছিল বা যে বিষয়গুলো ছিল সেটার থেকে কিন্তু আমরা একটা ছোট্ট ট্যাবলেট খাচ্ছি, ওই ট্যাবলেটের ভিতরে মলিকুলার একটা অংশ হয়তো ওই প্রকৃতির জিনিস আছে। কিন্তু আমি একটা ফল খাই, একটা জিনিস খাই, তাহলে কিন্তু আমি তার শতগুণ উপকারিতা ওখান থেকে পেতে পারি। এই চেতনাটা যাতে ব্যাপৃত হয়, এই ধরনের ইন্ডাস্ট্রি, এই ধরনের বিষয়গুলোকে এর ভিতরে যেন সম্পৃক্ত হয়। সার্বিকভাবে আয়োজনের জন্য আমি গ্রিনটেক ফাউন্ডেশন এবং অন্যান্যদের বিশেষভাবে অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই
এবং আমাকেও কিছু বলবার জন্য আমন্ত্রণ ধন্যবাদ জানাই এবং আমি এর সার্বিক সাফল্য কামনা করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনাকে আপনার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গ্রিন ফ্যাক্টরিতে যিনি পায়োনিয়ার হিসেবে, অর্থাৎ যদি আমি বলি যে আজকে যে আয়োজন আমরা করতে যাচ্ছি সেই আয়োজনের যিনি সফল উদ্যোক্তা এবং সফল নয় শুধু সার্থক উদ্যোক্তা, যাকে অনুসরণ করে আরো অনেকগুলো প্রতিষ্ঠান এবং আরো অনেক ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে ডেভেলপ করেছে, সেই প্লামিং ফ্যাশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব মিস্টার ফজলুল হক। জনাব মিস্টার ফজলুল হককে আমি আজকে উদ্বোধনী অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই গ্রিন টেক ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এটা একটি মানে অসাধারণ একটা উদ্যোগ, উদ্ভাবনী উদ্যোগ, একটা নতুন ধরনের চিন্তা ভাবনা। বাংলাদেশের একটা তরুণ জনগোষ্ঠীকে এইভাবে আমার মনে হয় যে এই উদ্যোগের মাধ্যমে গ্রিন ইনিশিয়েটিভের ক্ষেত্রে সম্পৃক্ত করার জন্য এই উদ্যোগটা অনেক কাজে দেবে। গ্রিনের যে প্রয়োজনীয়তা এবং এই প্রয়োজনীয়তায় সকলকে সম্পৃক্ত করতে না পারলে আসলে এই আন্দোলন কখনোই সফল হবে না। আমরা যদি বৃহৎ জনগোষ্ঠীকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে না পারি, তাহলে বিচ্ছিন্ন উদ্যোগে খুব বেশি কাঙ্ক্ষিত ফলটা লাভ করা যাবে না। এবং এই সকলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমার মনে হয় গ্রিন টেক ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে সেটা একটা বড় পদক্ষেপ হিসেবে আগামী দিনে চিহ্নিত হবে। এবং গ্রিন টেকের একটা বড় স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে এই পুরো ইনিশিয়েটিভের আরটিভি। আমি আরটিভির কর্ণধারকে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই যে তাদেরকে যথাসম্ভব আর্থিক ব্যাপারটাও একটু মাথায় রেখে, কারণ গ্রিন টেক ফাউন্ডেশন কোনো প্রফিটেবল অর্গানাইজেশন না, তাদের এই উদ্যোগটাও আমার মনে হয় যে খুব প্রফিট মেকিং কোনো উদ্যোগ না, একটা জনসচেতনতামূলক উদ্যোগ বেসিক্যালি। এবং এর মাধ্যমে আমার মনে হয় যে যেটা বলছিলাম, আরটিভি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সামগ্রিক এই উদ্যোগটা শুধুমাত্র সকলকেই অন্তর্ভুক্ত করবে না। বাংলাদেশে আমি বিশ্বাস করি যে অনেক চমকপ্রদ আইডিয়া হয়তো আমরা পাবো, যেগুলোতে আগামী দিনে আমাদেরকে গ্রিন ইনিশিয়েটিভের ক্ষেত্রে, গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে নতুন পথ দেখাবে। এবং আমি এই উদ্যোগের সফলতা কামনা করছি এবং আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যাদের মাথা থেকে এই অসাধারণ একটা মানে আমার মনে হয় যে প্রজেক্ট এসেছে। এবং আমি আবারও আপনাদের সকলের সফলতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফজলুল হক, আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি GIZ জার্মান টেকনিক্যাল কোঅপারেশন, যারা আমাদের বাংলাদেশ সরকারের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে দীর্ঘদিন বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ করছে। GIZ এর REEP এর সম্মানিত প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব আল-মুদাব্বির বিন আনাম। আজকে মহতী অনুষ্ঠানে এই গ্রিন এবং ইনক্লুসিভ বিজনেস যে চ্যাম্পিয়নশিপের যে উদ্যোগ আমরা শুরু থেকেই শুনছিলাম, এটা ডেফিনেটলি বর্তমানে বাংলাদেশের এই কারেন্ট কনটেক্সটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োচিত একটি পদক্ষেপ। বাংলাদেশে জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের বোথ টেকনিক্যাল কোঅপারেশন এবং ফাইন্যান্সিয়াল কোঅপারেশন রয়েছে। GIZ টেকনিক্যাল কোঅপারেশনে এনগেজড এবং বাংলাদেশে যে জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের যে প্রায়োরিটি এরিয়া, তার মধ্যে অন্যতম হচ্ছে টেক্সটাইল সেক্টর, রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি এফিসিয়েন্সি ইন কেস অফ এনার্জি এবং লেদার সেক্টর। এবং এই সবগুলো সেক্টরেই অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করে যে কিভাবে আমরা একটা গ্রিন এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আমরা এই সমস্ত সেক্টরগুলোতে নিয়ে আসতে পারি। এটা বলার অপেক্ষা রাখে না যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের অন্যতম অনুষঙ্গ হচ্ছে গ্রিন এবং ইনক্লুসিভ বিজনেস ডেভেলপমেন্ট। তাছাড়া এটা কোনো অবস্থাতেই এটা আসলে সাস্টেন করে না। আমাদের GIZ সম্পর্কে যারা জানেন যে আমরা আসলে সবসময় বিশেষ করে এনার্জি সেক্টরে আমাদের অনেক ইনোভেটিভ এবং খুবই ইনক্লুসিভ আমরা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট পাইলটিং এর জন্য কাজ করি। আমরা কাজ করি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সাস্টেনেবল এবং রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির সাথে যৌথভাবে অন বিহাফ অফ SREDA, কারণ SREDAই হচ্ছে আমাদের মূল কাউন্টার পার্ট।
এবং আমাদের এনার্জি সেক্টরে আমাদের কাজের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের সাস্টেনেবল এনার্জিকে আরো প্রমোট করা। এখন আমরা গ্রিন এবং ইনক্লুসিভ বিজনেস সম্পর্কে আমরা আসলে কি বুঝি, এটার আসলে মানে এটার অনুষঙ্গগুলো কি? ডেফিনেটলি এটা অনেক মানে এটা একটা বিশাল ডিসকোর্স এবং এটার সাথে আরো অনেক বিষয় জড়িত রয়েছে। তবে যেটা হচ্ছে কি পয়েন্টস সেগুলো হলো যে ডেফিনেটলি যদি আমরা গ্রিন ইনক্লুসিভ বিজনেস বলি তাহলে সেটার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে ইনোভেটিভ টেকনোলজি, ইনোভেটিভ বিজনেস মডেলে, সেই সাথে আমার কাস্টমার ডিমান্ডকে যাতে এটা পুরোপুরি ফিল করতে পারে, অ্যাক্সেস টু মার্কেটের সাথে সম্পর্ক রয়েছে। আরেকটা যেটা রয়েছে যে এটার যে সাপ্লাই চেন, সেখানে আমরা লো ইনকাম পিপল বা ইভেন পিপল উইথ ডিসেবিলিটি অর্থাৎ লিভ নো ওয়ান বিহাইন্ড, যারা পিছিয়ে থাকা জনগোষ্ঠী, তাদের একটি বড় অংশ এই সাপ্লাই চেনে সম্পৃক্ত হতে পারবে। এবং সেই সাথে আমার টেকনোলজিক্যাল ইনোভেশন, আমার কাস্টমার যে ডিমান্ড, আমাদের যে কাস্টমাইজড ডিমান্ড, সেটাকে ফুলফিল করতে পারবে। নট অনলি দ্যাট, আমাদের যে ইনোভেটিভ বিজনেস মডেল এখান থেকে উঠে আসবে, সেটা আমাকে এক্সিস্টিং মার্কেট স্ট্রাকচারের সাথে লিঙ্কেজ করে আমাকে অ্যাক্সেস টু মার্কেটের ব্যবস্থা করে দিবে, অর্থাৎ এটা সাস্টেনেবল হবে। এবং সেই সাথে ওভারঅল যে ভ্যালু চেইন যেটা রয়েছে, সেটাকে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল হতে হবে, পিপল সেন্ট্রিক হতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি, তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল অ্যাওয়ারনেস এবং একসাথে কাজ করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম। আমরা কৃতজ্ঞ যে গ্রিনটেক ফাউন্ডেশন এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের সবার জন্য এনে দিয়েছে, এবং জিআইজেড এবং জার্মান ডেভেলপমেন্টের কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগে সম্পৃক্ত হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি এবং আমরা গর্বিত বোধ করছি। আমরা আশা করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ বাংলাদেশ আরো সামনের দিকে আরো অনেক এগিয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলমদা বিবিন আমরান আপনাকে আপনার বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আমাদের সাথে উপস্থিত থাকার কথা ছিলেন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্পেশালিস্ট মিস্টার আরিফ মোহাম্মদ ফয়সাল। ব্যস্ততার কারণে উনি সংযুক্ত হতে পারেননি, আমাদেরকে জানিয়েছেন, উনি ওনার আপারগতা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা ওনাকে হয়তো পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামে আপনাদেরকে সামনে হাজির করব। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গ্রিন ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক নির্বাহী কর্মকর্তা এস এম ফরমান ইসলাম। আমি গ্রিনটেক ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানাই একটা সময় উপযোগী উদ্যোগ নেওয়ার জন্য। যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এজ এ ব্যাংকার আমার মনে হয়েছিল সেটা হলো ইমপ্লিমেন্টেশন। কারণ আমরা যদি মনে করি সেই গ্রিনের উদ্যোগ কিন্তু আজকে থেকে না, একটা সময় ছিল একজন ব্যাংকার হিসেবে আমার মনে হতো ভেরি প্রিভিলেজড। এখন আমি বিনয়ের সাথে বলতে চাই এখন কিছুটা হলেও হয়তো সেই জায়গায় একটু ভাটা আছে, অথবা এমন হতে পারে আমরা যারা ফিল্ডে আছি বা কাজ করি আমরা হয়তো ওনাদেরকে ব্যবহার করতে পারছি না, এটাও হতে পারে, অক্ষমতাটা আমাদেরও হতে পারে, কিন্তু কিছুটা হলেও স্তীমিত হয়েছে, এটা বলতে হবে। যেমন আমি বলতে চাই, আমি 2-3টা সেক্টর নিয়ে একটু জাস্ট, এখানে সবাই জানেন এগুলো, আমাদের পাওয়ার সেক্টরের কথা সবাই জানেন, আমাদের জেনারেশন আর ডিমান্ডের গ্যাপ কতটা এবং কি পরিমাণ ভর্তুকি দিতে হয় তার কারণে। তারপর আমাদের ওয়াটার ম্যানেজমেন্টও সেম, আমাদের আপনার ওয়েস্ট ম্যানেজমেন্টও সেম, আপনার মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টে, এগ্রো ওয়েস্ট ম্যানেজমেন্টে। আমাদের যদি গ্রিন ব্রিকের কথা বলি, এত সুন্দর একটা উদ্যোগ কিন্তু সেটাও মনে হচ্ছে খুব একটা সাকসেসফুল হচ্ছে না, এবং মাননীয় হাইকোর্ট থেকেও ইনস্ট্রাকশন আছে কিন্তু ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। কারণ দেখা গেল 2-4টা হয়তো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গিয়ে ডিসমেন্টল করলেও তারা আবার শুরু করে দিচ্ছে এবং এটা ফলো হয়তো সেভাবে হচ্ছে না। কিন্তু ইমপ্লিমেন্টেশন আমার মনে হয় সবথেকে বেশি সমস্যা। আর এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড রিনিউয়েবল এনার্জি প্রোগ্রাম বাংলাদেশে কিন্তু অভূতপূর্ব একটা উদাহরণ তৈরি করতে পেরেছিলাম আমরা, কিন্তু এটাও কোথাও না কোথাও গিয়ে কেন যেন এত সাকসেসফুল প্রোগ্রাম মুক্ত করে পড়ে যাচ্ছে। তো এইদিকে বোধহয় এটা যদি একটু দেখা যায় কেন হচ্ছে এরকম, ভালো প্রোগ্রামগুলো বা কেন হয়তো সাকসেসফুল হতে পারছে না বা সাস্টেইনেবল হচ্ছে না, সেদিকে যদি একটু, যেহেতু আমি আই টেক দ্য প্রিভিলেজ অফ দ্য প্রেজেন্স অফ অনারেবল চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট মিনিস্ট্রি
একটু কাইন্ডলি স্যার আপনি যদি দেখেন, কারণ আমি জানি এবং সবাই জানে আপনার উদ্যোগে এটা হয়তো অনেকটা পথ এগোতে পারে। আর এখানে ওনারা যারা আছেন সবাই এক একটা প্রতিষ্ঠান, এবং আপনাদের সহায়তা পেলে, আপনাদের সহায়তা আমি জানি আছে, আরো একটু যদি আমরা পাই, গ্রিন টেক ফাউন্ডেশন বা বাংলাদেশ গ্রিন ডেভেলপমেন্ট ফোরাম, আমরা হয়তো দেশের জন্য কিছু করতে পারবো। এবং আমি এই উদ্যোগকে, গ্রিন টেক ফাউন্ডেশনের এই উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, এবং আমাদের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব আমাদের সীমিত ক্ষমতায় আমরা সাথে থাকব এবং এই উদ্যোগের সফলতা কামনা করছি। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জনাব ফরমানুল ইসলাম, আপনাকে আপনার বক্তব্য জানাই। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি সেডার সাবেক সদস্য, এবং যিনি বাংলাদেশে এনার্জি এফিসিয়েন্সি নিয়ে বেশ অনেক কাজ করেছেন এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে ওনার অনেক কাজ ওনার অনেক কন্ট্রিবিউশন রয়েছে রিনিউয়েবল এনার্জি সেক্টরে। জনাব মোহাম্মদ সিদ্দিক জুবায়ের স্যারকে আমি এই পর্যায়ে এই গ্রিন টেক ফাউন্ডেশনের যে উদ্যোগটা, আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ আরো অনেক বেশি আমাদের দেশে আসা প্রয়োজন। এই কারণে যে আমরা যেটা দেখছি যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন জনিত যেই প্রতিঘাত এবং অভিঘাত, তার ফলে আমাদের মানব সভ্যতা একটা হুমকির সামনে এসে দাঁড়িয়েছে। এটি শুধু পরিবেশ বিপর্যয়ের মাধ্যমে জীবন এবং জীবিকা, জনস্বাস্থ্য এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিপর্যয় ডেকে আনছে, সেটাকে যদি আমরা এখন থেকে উপলব্ধি না করি এবং সেটা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এটা গভীরভাবে তাদের উপলব্ধিতে নিয়ে আসতে না পারি, এবং আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি এই বিষয়টাকে এখনই অনুধাবন না করে এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্ষেত্র সৃষ্টি না করেন, তাহলে পরে আমরা কিন্তু দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারবো না। এবং আমি চাই যে যারা আমাদের তরুণ সমাজ আছে তারা অনেক বেশি বেশি করে এই কাজে এগিয়ে আসবে। বিশেষ করে আমরা যদি দেখি যে গত 2020 সালে সারা বিশ্বে যেই বিনিয়োগ হয়েছে তার প্রায় 60 থেকে 70% বিনিয়োগ হয়েছে গ্রিন বিজনেসের ক্ষেত্রে। যদি আমরা এনার্জি সেক্টরে দেখি তাহলে পরে আমাদের মোট বিনিয়োগের পরিমাণ ছিল $524 বিলিয়ন এনার্জি সেক্টরে, আর এটা হলো পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে। আর যদি আমি তার সাথে এনার্জি এফিসিয়েন্সির যে উদ্যোগ, অর্থাৎ ইমিশন রিডাকশনের যে উদ্যোগ ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, কমার্শিয়াল লেভেলে, রেসিডেন্সিয়াল লেভেলে, সেটাকে যোগ করি, তাহলে মোট বিনিয়োগের পরিমাণ ছিল $800 বিলিয়ন। তো এই যে বিপুল পরিমাণ বিনিয়োগ এই গ্রিন বিজনেসে আসছে, আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের প্রতি আমি অনুরোধ জানাবো তারা যেন এই বিষয়টিকে উপলব্ধি করতে পারেন যে ভবিষ্যৎ ব্যবসাকে আপনাকে যদি গ্রিনের সাথে, সেটা এগ্রিকালচার সেক্টর হোক, সেটা কমার্শিয়াল সেক্টরে হোক, সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হোক, যেই সেক্টরেই হোক না কেন, তাকে যদি আপনি গ্রিনের সাথে সম্পৃক্ত করতে না পারেন তাহলে আপনি ভবিষ্যতে সারা বিশ্বের ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। তা আমি শেষে গ্রিন টেক ফাউন্ডেশনকে এবং যারা আজকে এখানে একত্রিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটি উদ্যোগে আমাকে সম্পৃক্ত করার জন্য, এবং আমি এর ভবিষ্যৎ সফলতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সিদ্দিক জুবায়ের স্যার, আপনি নিঃসন্দেহে যে বিষয়গুলো আজকে এই আলোচনা উল্লেখ করলেন প্রত্যেকটি নোটিস করার মতো এবং নোট করার মতো। আমরা এগুলোকে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যাতে আরো ফার্দার আলোচনা করবো, যাতে এই বিষয়গুলো নিয়ে আমরা পলিসি মেকার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে
প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা পালন। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল, যারা বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বে গ্রিন সার্টিফিকেশন প্রদান করে থাকেন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি গুলোকে, সেই গ্রিন বিল্ডিং কাউন্সিলের রিজিওনাল হেড মার্কেট ডেভেলপমেন্ট জনাব মিস্টার শান্তানু দুগুপ্তা। জনাব মিস্টার শান্তানু গুপ্তা, এ পর্যায়ে আপনার সামনে করতে পারছি। ধন্যবাদ জানাই গ্রিন টেক ফাউন্ডেশনকে এরকম একটি ইউনিক এবং মানে এখন যেটা দরকার সেই রকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আমার মনে হয় বাংলাদেশের যে গ্রিন মুভমেন্ট তৈরি হয়েছিল 2010 এবং 2011 তে যেটা গতি পেয়েছিল, সেটা একটা অন্যরকম জায়গায় পৌঁছে গিয়েছে, যেটা কিনা গোটা ওয়ার্ল্ডের দৃষ্টি আকর্ষণ করছে। আমার আগে ফরমানুল সাহেব, সিদ্দিক জব্বের সাহেব বলছিলেন, আত্মবিশ্লেষণ করছিলেন যে কি করে আরো ভালো করা যায়। তো সেদিকে নজর রেখে ইউএসজিবিসি জিবিসিআই এর পক্ষ থেকে আমরা বিজিএমইএ কে সম্মানিত করেছিলাম ইউএসজিবিসি লিডারশিপ অ্যাওয়ার্ড 2021। বিজিএমইএ পেয়েছে তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য। তাদের ছত্রছায়া বিভিন্ন যে ফ্যাক্টরিজ রয়েছে তারা অন্য নজির বিশ্বের সামনে রেখেছে। এবং এখানে বলতে আমি চাই দু চার কথা, জাস্ট 5 মিনিট সময় নেব। এটাতে কিন্তু গোটা ওয়ার্ল্ডের যে অ্যাটেনশন সেটা কিন্তু বাংলাদেশের দিকে ঘুরে গেছে। যেটা সিদ্দিক জব্বের সাহেব বললেন যে ইনভেস্টমেন্ট, যেটা ফরমানুল সাহেব বললেন ইনভেস্টমেন্টকে মোবিলাইজ করতে হবে, শুধুমাত্র গভর্নমেন্টের দিকে তাকিয়ে বসে থাকলে হবে না। বিভিন্ন প্রাইভেট কোম্পানি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনকর্পোরেশন, এখানে বলি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনভেস্টররা কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করতে চাইছেন। আমি বলছি না যে আমাদের কারণেই সেটা সম্ভব হয়েছে, কারণ এখানে প্রচুর গুণীজনেরা এবং স্টলওয়ার্ডসরা চেষ্টা করেছেন বাংলাদেশকে কিভাবে সেন্টার অফ অ্যাট্রাকশন বানানো যায়, এবং তাদের ইনিশিয়েটিভ কিন্তু প্রচন্ড ভালো কাজ করেছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি এবং করব, এবং ভবিষ্যতে গ্রিন টেক ফাউন্ডেশনের সাথে বাংলাদেশের সাথে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব। ইনফ্যাক্ট এখানে বলে রাখা ভালো যে এখন বর্তমানে বিজিএমই এর প্রেসিডেন্ট সাহেব ফারুক ভাই এখন ইউএসএ তে আছেন এবং আমাদের হেডকোয়ার্টারে উনি আলোচনা করছেন কিভাবে আরো বাংলাদেশে ইনভেস্টমেন্ট আনা যায়। এবং এখানে ফজলুল সাহেব আছেন, উনি আগে একটি প্রোগ্রামে বলেছিলেন যে বায়াররা কিন্তু সেরকম ভাবে দাম দিতে চাইছে না, সেটা কিভাবে আনা যায়। সর্বোপরি একটা ইনভেস্টমেন্টের দিক থেকে সর্বোপরি একটা অ্যাকশন এবং ইমপ্লিমেন্টেশন কিভাবে ফলপ্রসূ করা যায় সে নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হচ্ছে। এবং তার জন্য দরকার একটা বিশাল বড় গ্রিন ইকোসিস্টেম। আমরা শুধুমাত্র করে উঠতে পারবো না, বাংলাদেশে বলুন বা বিশ্বে বলুন যে পরিমাণ গ্রিন কি বলবো প্রফেশনালসদের দরকার, তার তুলনায় আমাদের বিন্দু মাত্র ধরা যাক 1% 2% আমাদের কাছে এখন সেরকম প্রফেশনাল রয়েছে। আমাদের বহু গ্রিন প্রফেশনাল দরকার। তাই জন্য রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং গ্রাসরুট লেভেল থেকে তাদের তুলে আনতে হবে, তাদের ট্রেন করতে হবে। এবং ইনক্লুসিভ যে মুভমেন্ট গ্রিন টেক ফাউন্ডেশন করতে চলেছে, যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেটি একটি মানে হ্যাটস অফ টু ইউ। আমার মনে হয় এই ধরনের উদ্যোগ চলতে থাকুক, আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে থাকি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মিস্টার শান্তনু আপনাকে আপনার বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আমাদের সাথে দীর্ঘক্ষণ যাবত যিনি অপেক্ষা করছেন, বিশেষ করে এই সময়ের ব্যবধানে, ওখানে আসলে এখন অনেক রাত, ফ্রম ইউএসএ ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন মিস্টার পল এল প্যাগেট, ফাউন্ডার প্ল্যানেটারি হিরোজ এবং গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশের অ্যাম্বাসেডর মিস্টার পল এল প্যাগেট। Thank you,
I appreciate you, Leftor, and my friends from Green Tech, the United Nations, and my esteemed colleagues. I'm here calling you, it's about almost 1 o'clock in the morning from Belize in Central America. We're here working on coral reef systems and helping to remove the lionfish epidemic. And I wanted to be able to share in on how important it is with the alignment with Green Tech, United Nations, the 17 SDGs, and the importance of what we have is number 14, life underwater. And that's what we work on constantly. I travel the world, help to educate the youth from high school levels to inspire them to collegiate levels to put forth their brilliant ideas for environmental sustainable business activities as they're growing their wonderful ideas and concepts and in these different economic sectors. The one beautiful thing is EarthX out of Dallas, my good friend and partner, billionaire Trammell Crow. He has worked to create the largest Earth Day in the world. He has over 5,000 Fortune 500 and 5,000 companies that are now working to practice sustainable manufacturing and product development at unprecedented levels that's never been seen before. Massive footprint. We are making major headway to help corporations that have had traditional ways of creating things and bringing younger minds in with brilliant ideas, fresh ideas to help move these companies to the next level for future generations to come. And my alignment with what we did with at the BPO Summit and with the Prime Minister and the Minister of Defense and BIMRAD, all of the wonderful maritime things we're doing for St. Martin eventually. And we pray for you all from America to Bangladesh with what's going on with the pandemic and your friends and your families, that they're all safe and we make it through this together. We look forward to getting back to Bangladesh with our teams to be able to work. First off, I'm working with the IUCN and all of their documentation of the last 10 years on your coral reef, St. Martin, which is in serious, dire need of financial support. And for us to get out there, we have systems now. This is the one beautiful thing. And for any of you all that can help us to move this, because this is your country, and we're very, very focused on helping you all grow your coral reef systems back. And we can now, within 9 months, resurrect coral reef systems in amazing speeds with some of our new systems, which is now changing a lot around the planet for people that first off need to have sustainable fisheries, sustainable ways to be able to manage their businesses, especially if they utilize the ocean to manage their lives. It's very critical that we all come together for all of these wonderful moments. There we go. We've got a screen being shared. I don't know what that is right there, but bottom line is I wanted to thank you all. This competition, I think, is going to be one of the most amazing that's ever been. And I wanted to thank you, Leftor, Sunny, thank you so much. We appreciate everybody over there. And I look forward to any way that we can help from America to Bangladesh. Thank you. Thank you, Mr. Paul L. Pavet. We are very happy that you are going to connect EarthX TV with this great initiative, and also you are looking for the funding for our entrepreneurs and also the green projects. Thank you very much as a good friend of Green Tech and also good friend of Gulab Bangladesh. So we would like to thank from all of our audience presence, because it is too late night for you and still you are with us from long distance. সম্মানিত অতিথি, এ পর্যায়ে আমি আমাদের যাদের আলোচনা শোনার অপেক্ষায় আমরা এখনো অধীর আগ্রহী রয়েছি, আমাদের আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের সবুজ আন্দোলনের পথিকৃৎ এবং যার হাত দিয়ে বাংলাদেশের
সবুজ অর্থনীতির উত্থান ঘটেছে এবং যাকে সারা বিশ্বে গ্রিন গভর্নর হিসেবে যিনি খ্যাতি লাভ করেছেন, আমাদের সকলের সম্মানিত গ্রিন টেক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর আতিউর রহমান স্যারকে আমি এ পর্যায়ে আজকের বিশেষ অতিথি জনাব ডক্টর আতিউর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ করছি। আমরা 2011 সালে as early as 2011 আমরা গ্রিন ব্যাংকিং রেগুলেশন জারি করেছিলাম এবং আজকে ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংক অনেক দূর এগিয়ে গেছে। এখন অনেকগুলো রেগুলেশন আরো দেওয়া হয়েছে। সম্প্রতি তারা সাস্টেনেবল ফাইন্যান্স পলিসিও ঘোষণা করেছে এবং আমরা লক্ষ্য করেছি অনেকগুলো ফান্ডও তৈরি হয়েছে। আমরা করে দিয়ে এসেছিলাম, সেই ফান্ডগুলোকে তারা বজায় রেখেছে। গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড, তারপর স্মলার আকারের এনভায়রনমেন্টাল ফান্ড। এখন আমাদের হাতে কিন্তু অর্থের অভাবটা কিন্তু আসল অভাব না, অভাবটা হলো কি করে একটা ভরসার পরিবেশ তৈরি করা যায় এবং সেই পরিবেশটাকে সমাজের সমস্ত অংশের সাথে এটাকে যুক্ত করা এবং এর সাথে একটা কমিউনিটিকে যেমন যুক্ত করতে হবে, ব্যবসায়ীদেরকে যুক্ত করতে হবে এবং সরকারকেও যুক্ত রাখতে হবে। সিদ্দিক জুবায়ের যথার্থই বলেছেন যে সারা পৃথিবীতে বিনিয়োগ বাড়ছে, সবুজ বিনিয়োগ বাড়ছে, প্রায় $800 বিলিয়ন বিনিয়োগ হচ্ছে। সেই জায়গাটাতে আমাদের বিনিয়োগ কি করে আরো সবুজ করা যায় সেটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারও কিছু গ্রিন পলিসি গ্রহণ করেছে, যেমন বাজেটের 8% এখন বিভিন্ন জায়গা থেকে ক্লাইমেট চেঞ্জের জন্য তারা অ্যাড্রেস করছে। সরকারও কিন্তু বসে নেই এবং তারা রেগুলেটরি অথরিটি তৈরি করেছে, শ্রেডা তৈরি করেছে, নানা রকমের, এমনকি COP26-এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট হিসেবে। সেখানেও তিনি আমাদের এই সবুজ অর্থায়নের, সবুজ যে সমস্ত কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেগুলো নিশ্চয়ই তিনি সেখানে তুলে ধরবেন। সুতরাং এরকম একটি প্রেক্ষাপটে আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি গ্রিন টেককে বিশেষ করে লুৎফরকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি আয়োজনের জন্য। আমি সবসময় এই গ্রিন টেকের সাথে আছি এবং সবসময় আমরা উৎসাহ দিচ্ছি। আমরা পুরনোরা যাই ভাবি না কেন, আমাদের তরুণরা হলো আমাদের মধ্যমণি, আমাদের শক্তির উৎস। এই তারুণ্যই আমাদের শক্তির উৎস। তরুণদের মাঝে যদি আমরা এই খবরটা ছড়িয়ে দিতে পারি যে আগামীর পৃথিবী হতে হবে সবুজ, এবং বিশেষ করে এই যে অতিমারি, মহামারী যাই বলি না কেন, এই প্যান্ডেমিকের কারণে আমরা প্রকৃতির প্রতি অনেক বিরূপ আচরণ করেছি। এই এখন আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে প্রকৃতির খুবই নাখোশ আমাদের উপর এবং তারই একটা প্রভাব আমরা প্যান্ডেমিকের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমাদের সবুজ পৃথিবীতে বাঁচতে হলে আমাদের সবুজ চিন্তা ভাবনা করা দরকার এবং সবুজ উদ্যোগ নেওয়া দরকার এবং সেই সবুজ উদ্যোগটা ছোট থেকে শুরু হবে এবং আমাদের শিক্ষালয়, বিশেষ করে বিদ্যালয়গুলোকে যদি আমরা যুক্ত রাখতে পারি, আমাদের ইউনিভার্সিটিগুলোকে যুক্ত রাখতে পারি, সেখান থেকেই তরুণ প্রজন্মের কিন্তু এই আকাঙ্ক্ষা যেটা জন্মাবে, তারা কি করে একটা সবুজ উদ্যোক্তা তৈরি হবে। আমাদের বড়ই দুর্ভাগ্য যে আমাদের জীবন থেকে, আমাদের শিক্ষাকে আমরা অনেক বিচ্ছিন্ন করে ফেলেছি, কিন্তু আমরা সব সময় এই জায়গাটাতে বেশ খানিকটা পিছিয়ে পড়ে আছি। আমাদের শিক্ষালয়ে আমরা সেইভাবে আমরা সবুজ মনের প্রসার ঘটাতে পারিনি। সবুজ উদ্যোক্তা তৈরির যে প্রক্রিয়া বা কারখানা আমরা আমাদের বিদ্যালয়গুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তৈরি করে উঠতে পারিনি। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে বিজনেস স্কুল যেগুলো আছে, আমাদের বিজনেস স্কুলে সবুজ ব্যবসা, সবুজ উদ্যোক্তা তৈরির আরো সুস্পষ্ট উদ্যোগ আমাদের নেবার সময় কিন্তু এখন এসে গেছে যে আগামী দিনের পুরো ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি সবই হবে সবুজ। ইউরোপিয়ান ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে যে তারা যদি, আমরা যদি প্রাকৃতিক উপায়ে প্যাকেজিং না করি তাহলে আমাদের পণ্য তারা কিন্তু 26-এর পরে নেবে না। তো সুতরাং অথচ আমাদের সম্ভাবনা প্রচুর। আমাদের পাট শিল্প এতটাই প্রাকৃতিক যে এই পাটকে ঠিক মতো প্রসেস করে আমাদের প্যাকেজিং ইন্ডাস্ট্রিকে অনেক উন্নত মানের, শুধু আমাদের পণ্যের জন্য না, সারা পৃথিবীর জন্য আমরা কিন্তু নিয়ে যেতে পারি। তো এই জায়গাটাতে নতুন প্রজন্মকে ভাবতে হবে যে নতুন করে কোথা থেকে তারা এই নতুন ভাবনাগুলোকে যুক্ত করবেন এবং এই প্রতিযোগিতার মাধ্যমে, যে প্রতিযোগিতার আয়োজন হতে যাচ্ছে, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা
শত শত প্রস্তাব পাবো আমরা আশা করছি। সেই প্রস্তাবের মধ্য থেকে আমরা জুরি বোর্ডের মাধ্যমে সেগুলো আস্তে আস্তে সামনে নিয়ে যাব এবং শেষ পর্যন্ত 10টা যারা জয়ী হবেন তাদেরকে কিছু অর্থায়ন করা হবে, যারা একটা সিড মানি পাবে, সেটা দিয়ে তারা নতুন ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করবে। তরুণদের উদ্দেশ্যে বলবো যে মানুষের জ্ঞান এবং প্রকৃতির যে দান, এই দুয়ে মিলেই কিন্তু সভ্যতা, যেটা রবীন্দ্রনাথ বলেছেন। তো সুতরাং তোমরা নতুন করে ভাবো, নতুন করে দেখো, এবং আমাদের যারা এই বুদ্ধিমান লোকজন যাদের চেহারা দেখতে পাচ্ছি তারা সকলেই তোমাদের পাশে থাকবে এবং তাদের জ্ঞান এবং প্রকৃতির দান মিলে নতুন যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি হতে যাচ্ছে সেটি হবে বাংলাদেশের আসল পরিচয়, আগামী দিনের বাংলাদেশ। আমরা সেই কারণে এই যে মনের সবুজায়ন এবং অর্থায়ন একসঙ্গে করতে চাই এবং এই কাজটি করতে লুৎফর এবং অন্যরা যে উদ্যোগ নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আগামী দিন আমরা এই প্যান্ডেমিক নিশ্চয়ই কেটে যাবে, এটি বাস্তবতা হতে পারে না, এবং আগামী দিনের যে নতুন আলো উঠবে, নতুন সূর্য উঠবে, সেটি হবে সবুজ, পৃথিবীটাও হবে সবুজ এবং এক মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক এক পৃথিবী, এবং সেখানে বাংলাদেশেরও পরিচয় যেন তাই হয়, অন্তর্ভুক্তিমূলক, সবুজ, মানবিক এবং সকলের জন্য এক বাসযোগ্য বাংলাদেশ, বাসযোগ্য পৃথিবী গড়বার অঙ্গীকার নিয়ে আমরা এই আয়োজনে এসেছি। সবাইকে সাথে থাকবার জন্য, এই আয়োজনের পাশে থাকবার জন্য এবং তরুণ প্রজন্মকে আশাবাদী হবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়, আর দেশকে ভালোবাসতে গেলেই আমাদের জাতির পিতাকে জানতে হয়, মানতে হবে এবং বুঝতে হবে। তিনি কিন্তু সবুজ পৃথিবীর কথা বলে গেছেন, তিনি বলে গেছেন যে সুন্দরবন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং সেরকম একজন মানুষ যিনি আমাদের ভরসার বাতিঘর, তার স্মৃতির প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। তার জন্মশতবার্ষিকী, এই জন্মশতবার্ষিকীর এই যে আয়োজন যেটা গ্রিনটেক করছে সেটি যথার্থ। আমি এই অর্থে বলবো যে তার ভাবনার সাথে যে স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলা যেটা গড়তে চাচ্ছেন তার সাথে এর খুব সাযুজ্য আছে। সেই কারণেও আমি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর আতিক রহমান স্যার। স্যার, আপনি বরাবরই আমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলাপ করেন বা আপনি যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেন, আজকে তার ব্যতিক্রম হয়নি এবং নিঃসন্দেহে আজকে আপনি যে বিষয়গুলোকে উপস্থাপন করবেন, আমাদের যারা আজকে উপস্থিত রয়েছেন তারা বিষয়টি অনুধাবন করবেন এবং আমাদের পলিসি মেকার, বিশেষ করে আজকের আমাদের যিনি প্রধান অতিথি রয়েছেন, তিনি একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং শুধু উনি দেশে নয় আন্তর্জাতিকভাবেও বিভিন্ন ফোরামের সাথে উনি ইনভলভ। আমাদের বিশ্বাস যে আজকে আপনার যে বক্তব্যগুলো আমরা শুনেছি, আমাদের প্রধান অতিথি বিষয়গুলোকে মনোযোগ সহকারে অনুধাবন করবেন এবং সেগুলোকে নিয়ে যে ফোরামে যেভাবে উপস্থাপন করা দরকার সেটা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে আহ্বান জানাবো তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, যাকে আসলে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, যিনি বাংলাদেশের শুধু নয় আন্তর্জাতিকভাবেও আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন উন্নত রাষ্ট্র হিসেবে। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মিস্টার সাবের হোসেন চৌধুরী এমপি, চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি, Ministry of Environment, Forest and Climate Change, বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট, যিনি শুধু বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নন, আরও আন্তর্জাতিক অনেকগুলো ফোরামেরই উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এবং লিড দিচ্ছেন। আমাদের সকলের সম্মানিত জনাব সাবের হোসেন চৌধুরী। আমি আজকে প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য বিনীত করছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যিকার অর্থে এটা একটা অসাধারণ উদ্যোগ এবং আমি এটাকে পুরোপুরি সমর্থন করি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে এবং আমাদের যে সংসদীয় স্থায়ী কমিটি আছে তার চেয়ারম্যান হিসাবে।
এবং প্রথমে যে কথাটি দিয়ে আমি শুরু করবো, মানে আতিউর রহমান ভাই সঠিকভাবে বলেছেন যে বঙ্গবন্ধু 100 জন্মবার্ষিকী আমরা আজকে এখানে উদযাপন করছি আজকের আয়োজনের মাধ্যমে, এবং আমরা বাংলাদেশেরও 50 বছর পূর্তি আমরা উদযাপন করছি। এই 50 বছরে অনেক অর্জন আছে নিঃসন্দেহে, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একটা সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেটা সম্ভব হয়েছে আমরা 71 সালে স্বাধীন হয়েছিলাম, অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা ছিল তার পূর্ব শর্ত, এবং সেই রাজনৈতিক স্বাধীনতার উপর ভর করে আমরা বিগত 50 বছর আমরা একটা ভিত রচনা করছি আগামীতে সেই সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশের লক্ষ্যে। আজকে আপনারা যথার্থই বলেছেন, এবং আপনাদের যে লঞ্চিং সেরেমনির যে লোগোটা আছে আমি দেখতে পাচ্ছি, সেখানে আপনারা টেকসই উন্নয়নের কথাগুলো বলেছেন, সেই লোগোটা আছে, এসটিজির লোগো আছে। এবং আমরাও আমাদের জাতীয় সংসদে মাদ্রিদে যে কপ অনুষ্ঠানটি ছিল 2 বছর আগে, তার আগেই কিন্তু আমরা আমাদের জাতীয় সংসদে প্ল্যানেটারি ইমার্জেন্সি নামে আমরা একটি মোশন গ্রহণ করেছি, এবং সেখানে আমরা জলবায়ু পরিবর্তনকে, যেটা আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলছিলেন, একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, অর্থাৎ অস্তিত্বের একটা সংকট হিসেবে আমরা দেখেছি। সেখানে আরো অন্যান্য বিষয় ছিল, যেমন আমাদের যে দুর্যোগ সেটা আরো ঘন ঘন আসবে, সেটা তীব্রতা আরো বেশি হবে, তারপরে আপনার পানির একটা সংকট আছে, ওয়াটার স্ট্রেসের কথা বলেছি, জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয়াতে যে বরফগুলো পড়বে সেগুলো হয়তো সাময়িকভাবে আমাদের বাংলাদেশে বন্যা হবে, কিন্তু লং টার্মে আমাদের যে ফ্রেশ ওয়াটার সোর্স আছে সেটাও ড্রাই আপ হয়ে যাবে। তার পাশাপাশি আমরা জানি সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, যে প্রাকৃতিক সম্পদ আমাদের 1 বছরে খরচ করার কথা বা ব্যয় করার কথা, সেটা কিন্তু আমরা 7 মাসে এখন ব্যয় করে ফেলছি। সো এই সব কিছুর প্রেক্ষাপটে সাস্টেনেবিলিটির বিষয়টা কিন্তু এখন একেবারে মেইন স্ট্রিমে চলে এসেছে। আগে যখন আমরা পরিবেশ এবং উন্নয়ন নিয়ে কথা বলতাম, এটা মনে হতো যে এখানে কিছুটা হয়তো বিষয় দুটো সাংঘর্ষিক, কারণ সেখানে ধারণাটা ছিল যদি আপনি পরিবেশ বান্ধব হতে চান তাহলে উন্নয়নের ক্ষেত্রে আপনাকে আপোষ করতে হবে। কিন্তু এখন আপনার প্রযুক্তিগত আমাদের যে অ্যাডভান্সমেন্ট গুলো যেগুলো হয়েছে, তার কারণে কিন্তু আমরা দেখছি এখন গ্রিন এবং ডেভেলপমেন্ট এটা কিন্তু একে অপরের পরিপূরক। এখন কিন্তু আমাদের এটা আইদার অর না, যে আমি কি পরিবেশ বান্ধব হবো নাকি আমি উন্নয়ন করবো, আমরা কিন্তু সেই জায়গায় নাই, আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। তো সেটা কিন্তু একটা বড় বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা যতই মানে প্ল্যানেটারি ইমার্জেন্সি মোশনের কথা বলি আর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার কথা বলি, মূল জায়গাটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। আমরা কিন্তু আমাদের সংবিধানে 2011 সালে 18 ক হিসাবে আরেকটি ধারা আমরা সংযোজন করেছিলাম, এবং সেটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, এবং সেটা হচ্ছে আমাদের 18 ক, এবং সেখানে এবং 18 ক এর যে সেকশনটা আছে এটা এনেছি আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূল নীতি। এটা নিয়ে আমি আদালতে যেতে পারবো না, কিন্তু এটাতে স্পষ্ট বলা আছে যে রাষ্ট্রের যে সমস্ত আইনগুলো আমরা তৈরি করব, বা একটা আইনের ব্যাখ্যা যদি আমরা বুঝতে চাই, বা আমাদের যে বিভিন্ন পলিসিগুলো থাকবে, সেই পলিসি কিন্তু গাইড করা হবে এই মূল নীতি দ্বারা। এবং সেখানে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে আমরা আমাদের পরিবেশ, আমাদের জীববৈচিত্র্য, এটা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুরক্ষা করব। এই যে এটাই কিন্তু হচ্ছে সাস্টেনেবিলিটির মূল চিন্তা, মানে টেকসই উন্নয়নের মূল চিন্তা হচ্ছে এটা, যে আমরা আমাদের বর্তমান চাহিদার জন্য সম্পদটা এমনভাবে ব্যবহার করব যেন পরবর্তী প্রজন্মের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয়। তো আপনারা আজকে যে আয়োজনটা করেছেন মানে গ্রিন টেক ফাউন্ডেশন থেকে, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে সংবিধান আছে, আমাদের যে চিন্তা আছে, সরকারের যে চিন্তা, মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা, বাংলাদেশ ব্যাংকের মধ্যে আমরা যে ইনোভেশন গুলো দেখছি, আপনারা যে কাজগুলো করতে যাচ্ছেন, এটার সাথে কিন্তু সেটা সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। আজকে বলছি আমাদের একটা গ্রিন ট্রানজিশনের দিকে আমাদের যেতে হবে, তবে কিভাবে করব, হাউ, এই প্রশ্নের জবাব কিন্তু আমরা অনেক সময় সঠিকভাবে দিতে পারি। অর্থাৎ আমরা আমরা খুব ভালো হোয়াট নিডস টু বি ডান, আমি আপনাকে বলে দিতে পারবো, আপনি আমাকে বলে দিতে পারবেন, তবে কিভাবে সেই কাজটা আমরা করব, হাও জায়গায় কিন্তু বারবার আমরা মানে এখানে একটু হয়তো জড়তা আছে, বা অনেক সময় হয়তো আমরা হোঁচট খাচ্ছি।
সো আপনারা আজকে যে কাজটি করছেন এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে হাউ এর একটা পথ, যে আমরা কিভাবে এই কাজটা করব। আরেকটা আমার মনে হয় মাত্রা যেটা আমরা এখানে সংযোগ করতে পারি সেটা হচ্ছে আমরা যদি আইটির বিষয়টাকেও যদি এই জায়গায় নিয়ে আসি, মানে গ্রিন আইটি, বিকজ আইটিতে কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, সেখানেও কিন্তু আমি মনে করি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। অর্থাৎ আমাদের মানে উপকরণগুলো কিন্তু অলরেডি জায়গা মতো আছে। এখন আমাদের যেটা দরকার হচ্ছে সেটা আমরা যেটা বলি কানেক্টিং দ্য ডট। অর্থাৎ আমি যদি একটা ব্ল্যাকবোর্ডে যদি আমার অনেক ছোট ছোট চিহ্ন থাকে বা ডট থাকে, এগুলিকে আমি কিভাবে এক জায়গায় করব। সো আপনারা হলেন গ্রিন টেকের এই উদ্যোগটা, আমি মনে করি সেই প্রক্রিয়াটাকে ফেসিলিটেট করছে, ত্বরান্বিত করছে। আপনারা এখানে একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করছেন, এবং আমি আমার পক্ষ থেকে এবং আমাদের যে স্ট্যান্ডিং কমিটি আছে সেই স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরাও সব ধরনের সহযোগিতা দিব। আমার মনে হয় ইট ইজ অ্যান এক্সিলেন্ট ভেঞ্চার, এটাকে আমরা মানে পুরোপুরি সমর্থন করি। আমি জানি যে বাংলাদেশ নিয়ে আমরা অনেক গর্ব করি, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের নেতৃত্বের কথা বলি। এমনকি যখন আমরা জলবায়ু পরিবর্তনের বিরূপ যে প্রভাব সেটা মোকাবেলার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদেরকে শুধু ভিকটিম হিসাবে বলি, আমরা কিন্তু আমাদেরকে চ্যাম্পিয়ন হিসাবে বলি। আমরা এখানে অনেক নতুন ইনোভেশন আমরা করছি, অনেক নেচার বেস সলিউশন আমরা করছি। শহরের যে বিষয়গুলোর দিকে তাকাই, আমি মাঝে মাঝে আমার নির্বাচনী এলাকায় স্কুলগুলোর যে মানে সায়েন্স ক্লাব আছে তাদের যখন প্রতিযোগিতা হয়, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তারা চিন্তা করছে, আর বিদ্যুৎ নিয়ে চিন্তা করছে, নিরাপত্তা নিয়ে চিন্তা করছে, মানে তাদের তো চিন্তা অনেক প্রসারিত। এবং তখন আমি ভাবি যে আসলে আমি যখন ওই বয়সে ছিলাম আমি তো এত চিন্তা করার সাহস আমার ছিল না। তবে আমাদের নতুন প্রজন্ম সেটা চিন্তা করছে, এবং আমাদের সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে, সেই প্রেক্ষাপট তৈরি করে দিতে হবে, সেই পরিবেশ তৈরি করতে হবে যেন এটার জন্য একটা ফুল অপটিমাইজেশন আমরা যেন বাস্তবে দেখতে পারি। আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে যারা এসছেন তারা সত্যিকার অর্থে আজকে বাংলাদেশ যেখানে আছে আমাদের সেই সবুজ আন্দোলনে, সেখানে কিন্তু তারা অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন। হয়তো আমরা আমাদের স্থায়ী কমিটি থেকে ভবিষ্যতে তাদেরকে আমরা সম্মান জানাতে পারবো, তাদেরকে আমরা রেকগনাইজ করতে পারবো। এবং আমি মনে করি যে আমরা সবাই মিলে, যে আমরা প্রায় একটা কথা বলি, দেখেন এসডিজির ক্ষেত্রে যে হোল অফ সোসাইটি, হোল অফ গভর্নমেন্ট, মানে এখানেই কিন্তু আমাদের সেই ধরনের একটা মুভমেন্টের প্রয়োজন আছে। এই সবুজকে আলিঙ্গন করে, সবুজকে গ্রহণ করে, এবং সবুজকে আমাদের সমস্ত চিন্তা, আমাদের পরিকল্পনার মূল ধারার সাথে সম্পৃক্ত করে। সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী হোক বাংলাদেশ। ধন্যবাদ স্যার, আপনার মাধ্যমে, আপনার বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের এই সুন্দর আয়োজনের উদ্বোধন ঘোষিত হবে, এবং আমি আপনাকে অনুরোধ করব আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই উদ্বোধন আয়োজনকে উদ্বোধন করার জন্য। ধন্যবাদ। এবং আমি আনন্দের সাথে আজকে আপনাদের যে নতুন যে একটা চিন্তা, আপনাদের যে ইনিশিয়েটিভ, এটার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আরটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত, আশা করি আপনারা সকলেই এটাকে প্রমোট করবেন, এবং আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরাও সেই প্রমোশনের সাথে সম্পৃক্ত। মাধ্যমে আজকে আমাদের এই আয়োজনের উদ্বোধন হলো। আমরা একটা ছোট্ট প্রোমো দেখবো আমাদের আয়োজনের, আমাদের সাথে।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, এরই মাধ্যমে আমাদের আজকের এই আয়োজনটি উদ্বোধন হলো এবং আমাদের গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন্স 2021-এর উদ্বোধন ঘোষিত হলো। আগামী অক্টোবরের 30 তারিখ পর্যন্ত আমরা প্রস্তাবনা গ্রহণ করব এবং গ্রুমিং সেশনের মাধ্যমে এবং বাছাই পর্বের মাধ্যমে আমরা শ্রেষ্ঠ যে 10টি প্রস্তাবনা আমরা পাবো, সেই প্রস্তাবনাদেরকে নিয়ে আমাদের আয়োজন হবে টিভি রিয়েলিটি শো, যেটি প্রচারিত হবে RTVতে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের এই সুন্দর আয়োজনের সাথে RTV আমাদের মিডিয়া পার্টনার নয়, আমাদের অর্গানাইজিং পার্টনার হিসেবে রয়েছে। আমাদের পুরো প্রোগ্রামটি তারা তাদের চ্যানেলের মাধ্যমে আমাদের জাতির সামনে উপস্থাপিত করবেন এবং সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবেন। আমরা সবাইকে RTV তে চোখ রাখার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের সাথে যারা উপস্থিত ছিলেন সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা উপস্থিত ছিলেন, বিশেষ করে ইউনিডোর কান্ট্রি হেড সহ UNDPর SGP প্রজেক্টের সম্মানিত ন্যাশনাল কোঅর্ডিনেটর ডক্টর মুজাম্মেল হক এবং জাকিরুজ্জামান ইউনিডো এবং আরো অনেক অতিথি ছিলেন যাদেরকে আসলে আমরা সময় স্বল্পতার কারণে তাদের কাছ থেকে আমরা শুনতে পারিনি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনের সাথে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।